ছাত্রীরা মাফিয়া গেম নামের ভয়ানক এক মরণ খেলায় আটকে যায়। কেউ জানে না এই গেম কে বানিয়েছে, কেনই বা ওদের সাথে এটা হচ্ছে। শেষ পর্যন্ত ছাত্রছাত্রীরা কি পারবে এই খেলা থেকে বের হতে, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে। হ্যাঁ, বলছিলাম সম্প্রতি মুক্তি পাওয়া নাইট হ্যাজ কাম নামের ড্রামাটির কথা। আশা করছি বরাবরের মতো এই ড্রামাটিও তোমাদের ভালো লাগবে। গল্পের শুরুতেই ইউনসকে দেখি। ও ফোনের শব্দ শুনে সেখানে যায়, যেখানে লেখা ওঠে নাইট হ্যাজ কাম। হঠাৎ ফোনের উপর রক্ত পড়তে থাকে। ও উপরে তাকিয়ে এক মেয়ের লাশ দেখে ভয়ে রুম থেকে বের হয়ে পড়ে। ইউনস দৌড়ে সুইমিং পুলের কাছে চলে আসে। সামনে থেকে এক মেয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে ওর দিকেই আসছিল। এটা দেখে ও দৌড়াতে এক হলে চলে আসে। এখানেও কিছু ছেলে মেয়ে আজব ভাবে দাঁড়িয়েছিল। ও যখনই পেছনে ঘুরে কেউ ওকে জোরে ঘুষি মারে। আর তখনই এক বাসের ভেতর ইউনসর ঘুমটা ভেঙে যায়। মানে এটা ওর স্বপ্ন ছিল। ইউনসর পাশে ওর বেস্ট ফ্রেন্ড জাঙ্গুন বসেছিল। জাঙ্গুন কোডিং এ খুবই ভালো। ও বসে বসে কোনো গেম বানাচ্ছিল। আসলে ওদের স্কুল থেকে 2 দিনের জন্য ট্রিপে যাচ্ছিল একটি ইয়ুথ সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের জন্য অনেক খেলাধুলা বা বিনোদনের ব্যবস্থা আছে। তাই সবাই খুশি ছিল। ইউনস ওর বন্ধু জুনহির দিকে এক নজরে তাকিয়েছিল। জুনহি হলো ক্লাস প্রেসিডেন্ট। আসলে ইউনস জুনহিকে পছন্দ করে। এখানে সুমি নামের এক মেয়েকেও দেখি। সুমিও জুনহিকে পছন্দ করে। কিছুক্ষণ পর ওরা ইয়ুথ সেন্টারে পৌঁছে যায়। টিচার জানতে পারে শুধু ওদের ক্লাসের বাসটাই এখানে পৌঁছালো, বাকি বাসগুলো এখনো আসেনি। তাই টিচার অন্যান্য টিচারদের কল করার চেষ্টা করে, কিন্তু এখানে কোনো নেট ছিল না। ইউনসর মনে হচ্ছিল ও আগেও এখানে এসেছে। জাঙ্গুন বলে সব ইয়ুথ সেন্টার একই রকম দেখতে, তাই তোমার কাছে এমনটা মনে হচ্ছে। ভেতরে ঢোকার সময় সবাইকে ওয়াইফাই এর জন্য কিউআর কোড স্ক্যান করতে বলা হয়, যার সাথে ওদের ফোনে একটি অ্যাপ ইনস্টল হবে। তবে ইউনস সেটা করে না। ও কিছু নোবেল নিয়ে নেয় পড়ার জন্য। এরপর সবাই নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। টিচার এসে জুনহি আর সুমিকে বলে, আমি বাকি ক্লাসের ছাত্রছাত্রীদের আনতে যাচ্ছি। যতক্ষণ না আমি ফিরে আসছি কেউ কিছু করো না আর রুমে চলে যেও। এখানে কারো ফোনে ইন্টারনেট ছিল না, যেটাতে সবাই একটু অবাক হয়। অন্যদিকে দাবম আর জুয়ানকে দেখি। কিয়াংজুন জুয়ানের থেকে টাকা নিয়েছে। জুয়ান টাকাটা ফেরত চায় ওর একাডেমির ফি দেওয়ার জন্য। ওরা তিনজন উল্টো ওদেরকেই মারতে থাকে। আসলে ওরা হলো বুলির দল, সবাইকে জ্বালিয়ে বেড়ায়। কিয়াংজুন হলো লিডার। জিনহা আর সংবিন হচ্ছে ওর বন্ধু। এখানে জাঙ্গুন লুকিয়ে লুকিয়ে ইউনসর ব্যাগে একটি গিফট রাখে, কারণ আগামীকাল ইউনসর জন্মদিন। ইউনস দেখে ও কিউআর কোড স্ক্যান না করার পরও ওই অ্যাপটা ওর ফোনে ইনস্টল হয়ে গেছে। হঠাৎ ওই অ্যাপ থেকে সবার ফোনে লেখা ওঠে, মাফিয়া গেম শুরু হয়ে গেছে, সবাই নিজেদের পেশা দেখে নাও। ইউনসর ফোনে লেখা ওঠে, তুমি একজন সিভিলিয়ান, মানে সাধারণ মানুষ। এবার এই মাফিয়া গেমের নিয়মগুলো বলে দেই। এখানে প্রত্যেককে একটি করে পেশা দেয়া হবে, যেমন সিভিলিয়ান, ডাক্তার, পুলিশ, মাফিয়া। ডাক্তার নিজের ইচ্ছে মতো কাউকে বাঁচাতে পারবে। পুলিশ অন্যান্য সবার পেশা দেখতে পারবে, যে কে সিভিলিয়ান বা কে মাফিয়া। সিভিলিয়ান, পুলিশ, ডাক্তার এক দলে আর মাফিয়ারা আরেক দলে। এই খেলা সকাল 8টায় শুরু হবে, রাত 12টায় শেষ হবে। এর মাঝে সবাইকে মাফিয়াকে খুঁজে তাকে ভোট দিতে হবে। রাত 12টার মাঝে যে সবচেয়ে বেশি ভোট পাবে তাকে খেলা থেকে বাদ দিয়ে দেওয়া হবে।
আর তার পেশা সবাইকে জানিয়ে দেয়া হবে। খেলা শেষে সবাই ঘুমিয়ে পড়বে, শুধু মাফিয়ারা জেগে উঠবে। বাকিরা যখন ঘুমাবে, সকাল ৬টার আগে মাফিয়াকে যে কোনো একজনকে মেরে দিতে হবে। মাফিয়া দল বা সিভিলিয়ান দলের মাঝে যে দল আগে অন্য দলের সবাইকে মেরে দিতে পারবে, ওই দলই জিতে যাবে আর গেম শেষ হয়ে যাবে। ওদের ফোনে লেখা ওঠে, সবাই মাফিয়াকে খোঁজো আর নিজেদের ভোট দাও। সবাই এটাকে সাধারণ কোনো গেম ভেবে নেয় আর মজায় মজায় হেউল নামের ছেলেটিকে ভোট দেয়, কারণ হেউল সবার সাথে অনেক দুষ্টুমি করে। ইউনসো বলে, আমি তো সাইন আপই করলাম না, এরপরও এখানে আমাদের সকল তথ্য কিভাবে আসলো? জাঙ্গন বলে, ইন্টারনেট ছাড়া গেম কিভাবে চলছে? ব্যাপারটা ওদের কাছে খুবই আজব লাগে। এরপর ওরা গিয়ে দেখে ওদের টিচার এখনো ফিরে আসেনি, আর এখানের সব লোকগুলোও গায়েব। ওরা পুলিশকে কল করার চেষ্টা করে, তবে ফোনও কাজ করে না। এর মাঝে কেউ ইউনসকে পুলের কাছে ডাকে। যাওয়ার পথে জুনহি জুয়ানের এই অবস্থা দেখে ওর সাথে যায়। ওদিকে কিয়াংজুনের গ্রুপ মিলে দাবংকে অনেক মারছিল। জুনহি এসে ওদের থামতে বললেও ওরা থামে না। তখনই এখানে হিয়নহো চলে আসে। হিয়নহো একজন অ্যাথলেট, ওর সাথে লড়াই করলে পারবে না, তাই বুলির দল এখান থেকে চলে যায়। এখানে ইউনসো পুলের কাছে এসে দেখে সোমি ওর জন্য জন্মদিনের সারপ্রাইজ রেখেছে। আসলে এটা বাহানা ছিল। জুনহি ইউনসোর আশেপাশে থাকে বলে সোমি অনেক জেলাস হয়। ও ইচ্ছে করে ইউনসোকে পুলে ফেলে দেয়। ইউনসো কিন্তু সাঁতার জানত, ও উপরে আসতে নিচ্ছিল, কিন্তু তখনই কেউ একজন ওকে টেনে পানির নিচে নিয়ে যায়, যেটা ইউনসো দেখতে পায়। ওর শ্বাসকষ্টের রোগ ছিল, তাই ও বেহুশ হয়ে যায়। এর মাঝে এখানে জুনহি চলে আসে আর জলদি ইউনসোকে উপরে তুলে নেয়, যেটা দেখে সোমি আরো রেগে যায়। কিছুক্ষণ পর ও যখন হুঁশে আসে, জুনহি বলে, ঠিক আছো তুমি? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। ইউনসো বলে, তুমি ঠিক আছো? তুমি তো সুইমিং ছেড়ে দিয়েছিলে। আমরা জানতে পারি জুনহির এক বন্ধু পানিতে পড়ে মারা গিয়েছিল। এরপর থেকেই ও পানিতে যেতে ভয় পেত। জুনহি বলে, আমি একদমই ঠিক আছি। সোমি এসে নাটক করতে থাকে, আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, মনে হয় একটু বেশি করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। ইউনসো ওকে মাফ করে দেয়। সবাই যখন নিজেদের রুমে যাচ্ছিল, তখনই মাইকে ঘোষণা হয়, মাফিয়া গেমে ভোট দেওয়ার আর মাত্র 1 মিনিট বাকি আছে। যেটা দেখে সবাই মজায় মজায় হেউলকেই ভোট দিয়ে দেয়। ভোট শেষে সবার ফোনে মেসেজ আসে, বেশি ভোট হেউলি পেয়েছে, তাই আজ রাতে ওকেই খেলা থেকে বাদ দেয়া হবে। তখনই এক শব্দ শুনে হেউলের মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়, যেটা ও ছাড়া আর কেউই শুনছিল না। সবাই ভাবে ও হয়তো নাটক করছে। এর মাঝে হেউলের চোখ সাদা হয়ে যায়, আরো নিজেকেই অনবরত আঘাত করতে থাকে। এটা দেখে এবার সবাই ভয় পেয়ে যায়। সবাই ওকে আটকানোর চেষ্টা করে, তবে ও থামছিলই না। মনে হচ্ছিল কেউ ওকে বশ করে ফেলেছে। আর ও সোজা দোতলা থেকে লাফ মেরে এখানেই মারা যায়। মাইকে ঘোষণা হয়, হেউল একজন সিভিলিয়ান ছিল। কেউ কিছু বোঝার আগেই এক মিউজিক বাজে, সাথে সাথে সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মিউজিকের মাধ্যমে সবার ঘুম ভাঙে। সবাই ভাবতে থাকে গত রাতে এটা কি হয়ে গেল। ওদের ফোনে মেসেজ আসে, গত রাতে ভোট শেষ হওয়ার আগে পুলিশ তার ক্ষমতা ব্যবহার করেছে। রাতের বেলা মাফিয়া জুয়ানকে মেরে দিয়েছে, আর জুয়ানও একজন মাফিয়া ছিল। ফোনে আবারও মেসেজ আসে, ভোট শুরু হয়েছে, সবাই মাফিয়াকে খুঁজে ভোট দাও।
ভোট কিন্তু সবাই দেয়, সিভিলিয়ান মাফিয়া সবাই। কয়েকজন দৌড়ে ব্রডকাস্টিং রুমে যায় এটা দেখার জন্য কে এই ঘোষণা করছে। তবে ওরা এখানে কাউকে দেখতে পায় না। এখানে ওরা জুয়ানের লাশটা পেয়ে যায়। ইউনসো রক্ত ধরে বলে ও মারা গিয়েছে, বেশি সময় হয়নি। সবাই অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে এখান থেকে পালাবার চেষ্টা করে। তখনই ওয়ার্নিং শুরু হয়, গেমটি নির্দিষ্ট এরিয়ায় খেলতে হবে। কেউ এই সাদা দাগের বাইরে যেতে পারবে না। জুনকি বলে, সবাই থামো, আমার কাছে কিছু ঠিক মনে হচ্ছে না। কিন্তু দুজন ছেলে সাদা দাগের বাইরে চলে যায় আর ওদের সাথেও ঠিক ওরকমটাই হয়। ওদের চোখগুলো সাদা হয়ে যায় আর দুজন দুজনকে আঘাত করে করে মেরে ফেলে। মাইকে ঘোষণা হয়, মৃত দুজনও সিভিলিয়ান ছিল। চোখের সামনে এই নৃশংস ঘটনা দেখে সবাই অনেক ঘাবড়ে যায় আর ভয়ে সবাই আবারও ভেতরে চলে আসে। কিয়ংজুন এখানে পুরো বিল্ডিং এর চাবি পায়, যেটা ও নিজের কাছে রেখে দেয়। ওরা তিনজন ছাদে গিয়ে দেখতে পায় পুরো বিল্ডিংটাই সাদা দাগে ঘেরা ছিল। তবে একটা দাগের শেষ সীমানা দেখা যাচ্ছে না, যেটা পাহাড়ের দিকে গিয়েছে। তাই জুনহির সাথে কয়েকজন মিলে পাহাড়ের দিকে যেতে থাকে দাগটির শেষ সীমানা খোঁজার জন্য আর কোনো সাহায্য আনার জন্য। অন্যদিকে কিয়ংজুন এখানের ক্যান্টিনে গিয়ে সেটা দখল করে নেয়। ওর কাছে তো পুরো বিল্ডিং এর চাবি আছে। ইউনসো জাংওনকে বলে, আমাদের উচিত ওদের লাশগুলো ফ্রিজে রাখা, যেন পরবর্তীতে পুলিশ এসে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। ওরা জুয়ানের লাশের পাশে একটি সিলিন্ডার দেখতে পায়। ইউনসো বলে, ঘোষণা করা হয়েছে জুয়ানকে মাফিয়া মেরেছে। আচ্ছা, কেউ যদি আমাদের মারার চেষ্টা করে, আমরা অবশ্যই নিজেদের বাঁচানোর চেষ্টা করব। তবে ওর হাতে দেখো, কোনো স্ট্রাগলেরই চিহ্ন নেই। ও যদি গেমের কারণেই মারা যায়, তাহলে একজন মাফিয়া কেন আরেকজন মাফিয়াকে মারবে? এরপর ওরা লাশগুলো ফ্রিজে রেখে দেয়। ওরা খেয়াল করে যারা মারা গিয়েছে তাদের ফোনগুলোও বন্ধ হয়ে গেছে, সেটা আর কাজ করছে না। ওরা আরো দেখে গতকাল থেকে ওরা ফোনগুলো চার্জ দেয়নি। তবে সবার ফোনেই 56% চার্জ এসে আটকে গেছে। চার্জ বাড়ছিলও না, কমছিলও না। এরপর ওরা যখন নিচে নামছিল, ইউনসো শুনে কেউ ওকে ডাকছে, যেটা ও ছাড়া কেউ শুনছিল না। তাই ও বাথরুমের কথা বলে বেসমেন্টে চেক করতে যায়। ওর পেছনে একটা মেয়ে দাঁড়িয়েছিল। তবে ও পিছু ঘুরতেই মেয়েটি গায়েব। ও ভেতরে এক রুমে যায়, যেখানে অনেক কম্পিউটার, ফোন ছিল, তবে কিছুই কাজ করছিল না। ও যখনই রুম থেকে চলে যায়, কম্পিউটারগুলো চালু হয়ে যায়। হয়তো কেউ ওদের উপর নজর রাখছে। ইউনসো ফিরে এসে জাংওনকে সব বলে, কাল আমি পুলের কাছে আজব কিছু অনুভব করেছি। কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর আজও আমার মনে হয় এখানে কোনো ভূত আছে। জাংওন বলে, এটা তোমার ভুল ধারণা। অন্যদিকে ওরা এখনো পাহাড়ে উঠছিল। তখনই নাহি নামের মেয়েটা পড়ে গিয়ে ব্যথা পেয়ে যায়। তাই হিয়নহো ওকে কাঁধে তুলে নেয়। আসলে ওরা দুজনই দুজনকে পছন্দ করে। উপরে ওঠার পর ওরা দূরে দুজন লোককে দেখতে পায়। সবাই খুশি হয়ে তাদের ডাকতে থাকে সাহায্যের জন্য। কিন্তু একটু পর ওরা ক্যামেরায় খুবই আজব এক জিনিস খেয়াল করে। ওরা দেখে মানুষগুলো, এমনকি এখানের পাখিগুলোও নড়ছে না, এক জায়গায় থেমে আছে। সোমি আর ডং এক জায়গায় বুঝতে পারছিল না এখানে দাগ আছে কিনা। ডং সেটা দেখতে যাচ্ছিল। তখনই ও পা পিছলে পড়ে যাচ্ছিল। ও সোমির হাতটা ধরে ফেলে। সোমি তো পড়ে যাবে, তাই ও ইচ্ছে করে ডংকে ধাক্কা দিয়ে দাগের বাহিরে ফেলে দেয়। এটা আবার উনা নামের মেয়েটা দেখে ফেলে।
এরপর আর কি গেমের নিয়ম ভাঙার ফলে বাকিদের মতো দংও খুবই বাজেভাবে মারা যায়, আর ওরা কিছুই করতে পারে না। ঘোষণা হয় দং একজন সিভিলিয়ান ছিল। এরপর ওরা সেন্টারে ফিরে আসে আর বাকিদের বলে সেখানে কি হয়েছে। সবাই বুঝতে পারে যতক্ষণ না এই গেম শেষ হচ্ছে ওরা কেউই এখান থেকে বের হতে পারবে না। ওদিকে কিয়াংজুন দাবংকে ডেকে বলে, তুমি তো গেমে অনেক এক্সপার্ট, এটা বলো এই গেমে জেতার জন্য কি করব। দাবং বলে, আমি এই গেম আগে কখনো দেখিনি। ওরা বলে, চলো সব মাফিয়াদের একসাথে মেরে দেই। কিয়াংজুন বলে, মাফিয়া কেন স্বীকার করবে যে সেই মাফিয়া? আর না হয়তো সবাই তাকেই ভোট দিবে। ওরা দাবংকে মেরে ওর থেকে ফোন নিয়ে নেয় দেখার জন্য ওর পেশা কি। তবে ওরা দেখতে পায় না। এর মানে একজনের পেশা আরেকজন দেখতে পারবে না। কিয়াংজুন ওর ফোন দিয়ে ওকেই ভোট দিতে যাচ্ছিল, তবে ভোট দিতে পারে না। মানে কেউ অন্যের ফোন দিয়ে ভোট দিতে পারবে না। এখানে হিয়ানহো নাহির পায়ে ব্যান্ডেজ করছিল। নাহি বলে, আমাদের এখান থেকে বেঁচে বের হতে হবে। আমি যেভাবেই হোক তোমাকে রক্ষা করব। হিয়ানহো ওর মাথা বুলিয়ে দেয়। ইউনসো এখানে বলে, কে এই মাফিয়া গেম বানিয়েছে, এর পেছনের কারণটাই কি? আমাদের আগে এটা বের করতে হবে। ওদিকে ওরা সবাই উনাকে বলে, তুমি তো বলেছিলে হেউলকে ভোট দিতে, এর মানে তুমি মাফিয়া? উনা বলে, আমি মাফিয়া না, সিভিলিয়ান। সোমি বলে, এর প্রমাণ কি? উনা বলে, তুমি এটা বলো, তুমি পাহাড়ে এমনটা কেন করেছো? আমি নিজে দেখেছি তুমি দংকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ। সোমি পুরো অস্বীকার করে আর ওদের মাঝে ঝগড়া লেগে যায়। কিয়াংজুন এখনো দাবংকে মারছিল আর জোর করে ওকে দিয়েই ওকে ভোট দিচ্ছিল। তবে এভাবেও ভোট হয় না। তখনই এখানে জুনহি হিয়ানহো চলে আসে। কিয়াংজুন সবার উপর জিনিসপত্র ছুঁড়ে মারছিল। হিয়ানহো রেগে ওকে মারতে থাকে। এরপর ওরা যখন চলে যাচ্ছিল, কিয়াংজুন কাঁচি নিয়ে ওর উপর হামলা করতেই যাচ্ছিল। জুনহি ওকে আটকে দেয় আর কোনোভাবে মামলাটা সামলে নেয়। পরের সিনে সবাই অডিটোরিয়ামে জড়ো হয়। জুনহি বলে, ভোট দিলে কেউ মারা যায়, তাই আমরা কাউকেই ভোট দিব না। এতে হয়তো কেউ মারা যাবে না। এজন্য সবার ফোন একসাথে করো। তবে ওর এই কথায় অনেকেই রাজি হয় না। কিয়াংজুন এসে বলে, জুনহি ঠিক বলেছে, সবার একসাথে কাজ করা উচিত। এটা বলে ও নিজের ফোন ঝুড়িতে রেখে দেয়, যেটা দেখে সবাই ঝুড়িতে ফোন রেখে দেয়। 12টা বাজার পরও কোনো ঘোষণা হচ্ছিল না। সবাই খুশি হয়ে যায়, ওরা বেঁচে গেছে। কিন্তু একটু পরই ওয়ার্নিং শুরু হয়, সবাইকে ভোট দিতে হবে। তখনই একে একে দুজন মারা যায়। ঘোষণা করা হয় গেমের নিয়ম না মানার কারণে ওরা মারা গেছে। আমরা দেখি কিয়াংজুন ওর ফোনটা ঝুড়িতে রাখেনি, ও জলদি কাউকে ভোট দিয়ে দেয়। দাবং বলে, আমরা কাউকে ভোট না দিলে মারা যাব। একে একে অনেকে মরতে থাকে। ভোট না দেওয়াও নিয়ম ভাঙার মাঝে ছিল। তাই সবাই পাগলের মতো নিজের ফোন খুঁজতে থাকে। সোমি উনাকে ভোট দিয়ে দেয়, কারণ উনা তো সবাইকে বলে দিয়েছে সোমি দংকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সোমির দেখা দেখি সবাই উনাকেই ভোট দিতে থাকে। কিয়াংজুন ইচ্ছে করে হিয়ানহোর ফোনটা দূরে ফেলে দেয়, কারণ হিয়ানহো ওকে মেরেছিল। হিয়ানহো ওর ফোন খুঁজছিল। এর মাঝে ওর বাদ পড়ার ঘোষণা হয়ে যায়। নাহি কাঁদতে থাকে, ওকে আটকানোর চেষ্টা করে, তবে কোনো লাভ হয় না। হিয়ানহো ফাঁসিতে ঝুলে যায়। ঘোষণা হয় উনা বেশি ভোট পেয়েছে আর ও একজন সিভিলিয়ান ছিল। উনা কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। এরপর মিউজিক বাজে আর সবাই ঘুমিয়ে পড়ে। সকালে সবাই ঘুম থেকে উঠে দেখে গত রাতে মাফিয়া জু ইয়ংকে মেরে দিয়েছে। নাহি হিয়ানহোর লাশ দেখে কাঁদতে থাকে। ও তো হিয়ানহোকে ভালোবাসতো।
মিনা জুনহির উপর চিল্লাতে থাকে, আমরা আমাদের ফোন দিতে চাইনি, তোমার কারণে এতগুলো মানুষ মারা গেল। সবাই ওর উপর চিল্লাতে থাকে। জুনহি বেচারা সবার জীবন বাঁচাতে চেয়েছিল। ওদের এতগুলো বন্ধু মারা যাওয়াতে জুনহি অনেক ভেঙে পড়ে। এরপর ওরা সবার লাশগুলো নিয়ে ফ্রিজে রেখে দেয়। জুনহি যাওয়ার পর ইউনসো বের হচ্ছিল, তখনই এখানের ডাব্বাগুলো পড়ে যায়। ইউনসো চেক করে এখানে একটি দরজা খুঁজে পায়। তখনই ভেতর থেকে ভূতের মতো এক মেয়ে বের হয়, আর মনে হচ্ছিল কেউ ইউনসোর গলা চেপে ধরেছে। ওর শব্দ শুনে সবাই এখানে চলে আসে। পরের সিনে কিয়াংজুন সবাইকে ডেকে বলে, তোমাদের মাঝে কে মাফিয়া বলে দাও। জাঙ্গুন বলে, তুমি যদি মাফিয়া হতে তুমি বলতে। উরাম কিয়াংজুনকে বলে, তুমি একমাত্র তোমার ফোন লুকিয়ে রেখেছিলে। তুমি জানতে ভোট না করলে আমরা মারা যাব। তুমি ইচ্ছে করে চুপ ছিলে যেন বেশি সিভিলিয়ান মারা যায়। তুমি মাফিয়া, তাই না? কিয়াংজুন বলে, তুমি জুয়ংকে মেরেছ। আমি জানি তুমি মাফিয়া। তুমি জুয়ংকে প্রপোজ করেছিলে, তবে ও তোমাকে রিজেক্ট করে দিয়েছে। এই কারণেই তুমি ওকে মেরে দিয়েছ। উরাম বলে, এরকম কিছুই না। কিয়াংজুন বলে, তুমি মাফিয়া। এটা বলে ও উরামকে ভোট দিয়ে দেয়। এমনকি ওর দুই বন্ধুও উরামকে ভোট দিয়ে রুম থেকে বের হয়ে পড়ে। ওর বন্ধুরা বলে, সবাই যদি তোমার বিরুদ্ধে গিয়ে তোমাকে ভোট দিয়ে দেয় তাহলে কি হবে? এজন্য কিয়াংজুন কয়েকজনকে নিয়ে তাদের খাবার দিয়ে ওর পক্ষে নিয়ে নেয়। খাবার পেয়ে ওরাও উরামকে ভোট দিয়ে দেয়। উরাম এখানে অনেক ভয় পেয়ে যায়। ও বলে, কিয়াংজুনের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। ও সব সময় সবাইকে বুলি করে বেড়ায়। তাই চলো আমরা ওকেই ভোট দেই। এটা শুনে এখানের কয়েকজন কিয়াংজুনকেই ভোট দিয়ে দেয়। কে কাকে ভোট দিচ্ছে এটা কিন্তু ঘোষণার মাধ্যমে সবাই জানতে পারে। এরপর ইউনসো ওদের নিয়ে ফ্রিজার রুমে পৌঁছায়, যেখানে ও ওই ভুতুড়ে মেয়েটিকে দেখেছিল। ইউনসো ভেতরে চেক করতে যায়। হঠাৎ করে ফ্লোর ভেঙে ও বেসমেন্টে পড়ে যায়। এখান থেকে ভেতরে গিয়ে টিভির রুম দেখতে পায়। বাহির থেকে জাঙ্গুন ইউনসোকে ডাকছিল, তবে কোনো শব্দ আসে না। তাই জাঙ্গুন ওকে খোঁজার জন্য ভেতরে যায়। এদিকে ইউনসো পেছন থেকে কাউকে দৌড়ে যেতে দেখে। ও তার পিছু করে এক হলে পৌঁছে যায়। এখানের সবগুলো গলি একই রকম ছিল। এটা পুরো গোলক ধাঁধার মতো ছিল। ও ঘুরে ফিরে বারবার একই জায়গায় আসছিল। অন্যদিকে কিয়াংজুন খুবই চিন্তায় ছিল। জিসু আর ইউজুন ওরা দুজনই মাত্র ভোট দেয়নি। ওরা দুজন যদি কিয়াংজুনকে ভোট দেয় ও মারা যাবে। কিয়াংজুন বলে, যেভাবেই হোক এটা প্রমাণ করতে হবে উরামই মাফিয়া। ওদিকে ইউনসো এক রুম থেকে ফোন বাজার শব্দ শুনে সেখানে যায়। এখানে একটি বক্সের ভেতর একটি ছবি পায়। ছবিতে একজন মেয়ে ছাড়া বাকি সবার চেহারা নষ্ট করা ছিল। তাই ইউনসো চিনতে পারে না এটা কোন ক্লাসের ছবি। তবে ওর মনে পড়ে ও এই মেয়েটাকেই একদম শুরুতে পুলের কাছে দেখেছিল। জাঙ্গুন ইউনসোকে খুঁজতে খুঁজতে ওই টানেলের শেষ মাথায় পৌঁছে যায়। এরপরও ইউনসোকে খুঁজে পায় না। কিয়াংজুন মিনাকে বলে, তুমি উরামকে আমার কাছে নিয়ে আসো। মিনা গিয়ে উরামকে মিথ্যে বলে কিয়াংজুনের কাছে নিয়ে আসে, আর ওরা তিনজন মিলে বেচারাকে খুবই বাজেভাবে মারতে থাকে। ওরা উরামকে জোর করে, বল তুই মাফিয়া। ওদিকে জাঙ্গুন বের হয়ে নাহিকে বলে, আমি শেষ পর্যন্ত গিয়েছি, এরপরও ইউনসোকে দেখিনি। ওরা বাকিদের আনতে যাচ্ছিল। তখনই পেছন থেকে ইউনসো বের হয়ে আসে। ইউনসো বলে, আমি বেসমেন্টে পড়ে গিয়েছিলাম। সেখানে সিসিটিভি রুম ছিল। ওখান থেকে বের হতেই আমি দ্বিতীয় তলায় পৌঁছে গেছি। আমি বুঝতে পারছিলাম না আমি কোথায় যাচ্ছি। ওর কথা শুনে ওরা দুজন খুবই অবাক হয়। ইউনসো ওদের ওই ছবিটা দেখায়, যেখানে সবার ছবি ছাড়া এই মেয়েটির চেহারা ঠিক ছিল।
ইউনসা বলে, আমার মনে হয় আমি এই মেয়েটারই ভূত দেখেছি। তখনই এখানে জুনহি চলে আসে। উরামকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওরা উরামকে খুঁজতে বের হয়। ওদিকে উরাম ওদের অত্যাচার সহ্য করতে না পেরে মাইকে বলে দেয়, আমি মাফিয়া, আমি ইউজাংকে গলা চেপে মেরেছি। এটা শুনে জুনহি জলদি ওই রুমের কাছে চলে আসে। ওরা একটি কুড়াল দিয়ে দরজাটা ভেঙে ফেলে। উরামকে এত বাজেভাবে মেরেছে বলে ওদের মাঝে ঝগড়া লেগে যায়। এর মাঝে ইউজুন আর জিসু উরামকেই ভোট দিয়ে দেয়, মানে আজ রাতে উরামই মারা যাবে। এসবে উরাম অনেক রেগে যায় আর কিয়াংজুনের উপর হাঁপিয়ে পড়ে ওকে মারার জন্য। কিন্তু তখনই ঘোষণা হয়ে যায় আজ উরাম বেশি ভোট পেয়েছে, যার ফলে উরাম নিজেই নিজেকে মেরে দেয়। এরপর ঘোষণা হয় উরাম সত্যি একজন মাফিয়া ছিল। এটা শুনে তো কিয়াংজুন খুশি হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় উরাম সত্যি ইউজাংকে মেরেছিল। সবাই নিজের জীবন বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে লুকাতে থাকে, কারণ ঘুমানোর পর তো মাফিয়া এসে কাউকে মেরে দিবে। মিউজিক বাজার সাথে সাথে সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মিউজিকের মাধ্যমে সবাই জেগে ওঠে। ঘোষণা হয় গত রাতে পুলিশ তার ক্ষমতা ব্যবহার করেছে আর মাফিয়া জিসুকে মেরে দিয়েছে। ইউজুন জিসুর লাশ জড়িয়ে কাঁদছিল, কারণ জিসু ওর গার্লফ্রেন্ড ছিল। কিয়াংজুন সবাইকে এক জায়গায় ডাকে। ও তো খুবই গর্ব করতে থাকে, দেখেছো উরামি মাফিয়া হলো, তাই এখন থেকে সবাই আমার কথা মতোই চলো। ও বলে জুনহি মাফিয়া, সবাই ওকে ভোট দাও। ও কাল উরামকে বাঁচানোর জন্য কুড়াল নিয়ে ঘুরছিল। সুমি বলে তোমার লজিক খুবই আজেরা। ইউনসো বলে তুমি জুনহিকে পছন্দ করো না, এর মানে এই না তুমি ওকে ভোট দিবে। কিয়াংজুন বলে কি প্রমাণ আছে যে জুনহি মাফিয়া না? ইউনসো বলে প্রমাণ আছে। ও সবাইকে সিসিটিভি রুমে নিয়ে যায় ফুটেজ দেখানোর জন্য। কিন্তু ওরা এখানে এসে দেখে কোনো ফাইলই নেই। কেউ হয়তো ইচ্ছে করে সেগুলো ডিলিট করে দিয়েছে। কিয়াংজুন রেগে ইউনসোকে বলে নিশ্চয়ই তুমি সেগুলো ডিলিট করেছো, কারণ তুমি মাফিয়া। এটা বলে ও আর ওর বন্ধুরা মিলে ইউনসোকে ভোট দিয়ে দেয়। ইউনসো বলে আমি সত্যি মাফিয়া না, ঠিক আছে আমাকে রাত পর্যন্ত সময় দাও, আমি প্রমাণ করে দিব আমি মাফিয়া না। জাঙ্গুন বলে রাত 11টা পর্যন্ত আমাকে সময় দাও সিসিটিভি ফুটেজ রিকভার করার জন্য। সবাই চলে যাওয়ার পর ইউনসো জুনহিকে ওই জায়গায় নিয়ে যায় যেখান থেকে ও বেসমেন্টে পড়ে গিয়েছিল। ও জুনহিকে বলে আমি সত্যি সেখানে সিসিটিভি দেখেছিলাম। জুনহি বলে তোমার উপর বিশ্বাস আছে আমার। ওরা সামনে আর কোনো রাস্তাই পায় না। ইউনসো পুরো অবাক। ও বলে আমি এখান থেকেই পড়েছিলাম, এখন সে জায়গা কোথায় গেল? এরপর দুজন ছাদে বসেছিল। ইউনসো বলে এখানে আসার পর থেকেই আমি মরে যাওয়ার স্বপ্ন দেখছি, তবে আমি এখানে এভাবে মরতে চাই না। জুনহি বলে চিন্তা করো না, আমি তোমার কিছু হতে দেব না। এখানে জাংউন কিছু ফাইল রিকভার করেছে, তাই ও সবাইকে ডাকে। কিন্তু তখনই সিপিইউ ব্লাস্ট হয়ে যায়। হঠাৎ স্ক্রিন আবার অন হয়। ভিডিওতে ভূতের মতো এক মেয়ে দাঁড়িয়েছিল। আর এই ভিডিও মাত্রই রেকর্ড হয়েছে। ইউনসো ছবিটা দেখিয়ে বলে আমি শিওর এটা ওই মেয়েটাই। আমরা ছাড়াও হয়তো এখানে অন্য কেউ আছে। এই মেয়েটা হয়তো মাফিয়া গেমের সাথে জড়িত। আমরা যদি এই ভূত আর মাফিয়া গেমের মাঝে কানেকশনটা বের করতে পারি, হয়তো আমরা এখান থেকে বের হতে পারবো। সবাই এজন্য পুলের কাছে আসে ওই ভূত মেয়েটিকে খোঁজার জন্য। তবে ওরা এখানে কিচ্ছু পায় না। কিয়াংজুন বলে 12টা বাজতে চলেছে, তোমরা কি ভোট দিবে না? সমি সোজা ইউনসোকে ভোট দেয় আর ওর থেকে ছবিটা নিয়ে ছিঁড়ে ফেলে। সবাইকে বলে তোমরা ইউনসোকেই ভোট দাও।
এসব দেখে জুনহি ইউনসকে বাঁচানোর জন্য চিল্লিয়ে বলে, আমি মাফিয়া, তাই সবাই আমাকে ভোট দাও। আমি সবার ফোন একসাথে করেছি যেন তোমরা ভোট দিতে না পারো। আমি সিসিটিভি ফুটেজ ডিলিট করেছি যেন আমি বাঁচতে পারি। ইউনসো বলে, তুমি এমনটা কেন করছো? আমি জানি তুমি মাফিয়া না। সোমিও ওকে না করতে থাকে। তবে এখানের একে একে সবাই জুনহিকেই ভোট দিয়ে দেয়। ঘোষণা হয় জুনহি সবার চেয়ে বেশি ভোট পেয়েছে। সবাই মাফিয়ার থেকে বাঁচার জন্য লুকাতে যায়। ইউনসো ওকে ছেড়ে যেতেই যাচ্ছিল না। জাঙ্গন আর দাবং মিলে ওকে টেনে নিয়ে যায়। জুনহির সাথে অমনটা হতে থাকে। ওর চোখ সাদা হয়ে যায় আর পানিতে পড়ে মারা যায়। সবাই যখন ঘুমিয়ে পড়ে আমরা সোমিকে কুড়াল হাতে নিয়ে হাঁটতে দেখি। এর মানে সোমি একজন মাফিয়া। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সোমি ওই দিন ইচ্ছে করেই ডংকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আর সোমি যিশুকে বালিশ চেপে মেরেছিল। এরপর একদম প্রথম দিনের কাহিনী দেখানো হয়। সবাই যখন ঘুমিয়ে পড়েছিল এরপর আরেকটা মিউজিক বেজেছিল। তখন সব মাফিয়ারা জেগে উঠেছিল। ওরা সবাই একসাথে বসে ভাবছিল কি করবে। এ সময় জুয়ান বাথরুমে যায়। তখনই মাফিয়াদের ফোনে মেসেজ আসে। মাফিয়ারা যদি ভোর 6টার মধ্যে কাউকে না মারছে তাহলে এই গেমের হোস্ট মাফিয়াদের মাঝে একজনকে মেরে দিবে। এর মাঝে 6টা বেজে যায়। যেহেতু মাফিয়ারা কাউকেই মারেনি তাই গেমের হোস্ট জুয়ানকে মেরে দেয়। মানে জুয়ানকে কেউ মারেনি, ও নিজেই নিজেকে মেরে দিয়েছে। এর মানে মাফিয়াদেরকে বাধ্যতামূলক কাউকে মারতেই হবে, আর না হয় ওরাই মারা যাবে। বর্তমানে সোমি ইউনসর কাছে এসে বলে, তোমার জন্যই জুনহি মারা গিয়েছে। ও রেগে ইউনসকে মারতেই যাচ্ছিল। তখনই ঘোষণা হয় মাফিয়াদের নিয়ম মানতে হবে। কোনো মাফিয়া একাই কাউকে মারতে পারবে না। এর জন্য সব মাফিয়াদের মতামত নিতে হবে। সবাই একজনকে মারতে রাজি হলেই মাফিয়া তাকে মারতে পারবে, যার ফলে ইউনস বেঁচে যায়। সকালবেলা সবাই যখন ঘুম থেকে উঠে ইউনস দৌড়ে পুলের কাছে গিয়ে জুনহির লাশটা তুলে আনে ও জুনহিকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলে, আমার উচিত ছিল আগেই তোমাকে বলে দেয়া যে আমি তোমাকে অনেক পছন্দ করি। তখনই ঘোষণা হয় গত রাতে ভোট শেষ হওয়ার আগে ডাক্তার তার হিলিং পাওয়ার জুনহির উপর ব্যবহার করেছে, যার ফলে জুনহি হুঁশে চলে আসে। হ্যাঁ, জুনহি বেঁচে গেছে। ইউনস ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওর তো মনে হয়েছিল ওর দুনিয়াটাই শেষ। ওদিকে কিয়ংজুনের বন্ধু জিনহাকে দেখি। ওর শার্টে রক্ত লেগেছিল, যেটা ও পরিষ্কার করছিল। ওরা দুজনে এসে এটা দেখে ফেলে। তখনই ঘোষণা হয় গত রাতে মাফিয়া সংবিনকে মেরে দিয়েছে। সবাই জিনহাকেই সন্দেহ করছিল, কারণ ওর গায়ে রক্ত ছিল। সোমি গিয়েও জুনহিকে জড়িয়ে ধরে। আমি তো ভেবেছিলাম তুমি মরেই গেছো। এর মাঝে ওরা চিল্লানোর শব্দ শুনে সেখানে যায়। এখানে সংবিনের লাশ দেখতে পায়। ইউনস আশেপাশের ছবি তোলে। ও বলে সংবিনকে খুবই বাজেভাবে মারা হয়েছে। এমন মনে হচ্ছে মাফিয়ার আগে থেকেই ওর উপর অনেক রাগ ছিল। এরপর সবাই দেখতে পায় পুলিশ দেয়ালে লিখে রেখেছে জুনহি একজন সিভিলিয়ান। সবাই জুনহিকে বলে, এটা তুমি লিখেছ? জুনহি বলে, না, আর কাল আমি মিথ্যে বলেছিলাম, আমি মাফিয়া না। সোমি বলে, আমাদের এটা বের করা উচিত কে সংবিনকে মেরেছে। সবাই জিনহাকেই সন্দেহ করছিল। জিনহা বলে, আমি কিছুই করিনি, কেউ ইচ্ছে করে আমার গায়ে রক্ত লাগিয়ে দিয়েছে। কিয়ংজুন বলে, আমার তো মনে হচ্ছে তুমিই মাফিয়া, তাই আমাদের সবার উচিত জিনহাকেই ভোট দেয়া। এটা শুনে জিনহা রেগে ওকে মারতে যায়। তুমি তো আমার বন্ধু, আমার সাথে কেন এমনটা করছো? কিয়ংজুন উল্টো ওকেই মারতে থাকে। কিয়ংজুন ওকে ভোট দিতেই যাচ্ছিল।
জুনহি ওর ফোনটা নিয়ে যায় আর বলে রাত 11টায় আমরা সবাই এক হয়ে তারপর ভোট দিব। সবাই চলে যাওয়ার পর জিনহা ভাবতে থাকে গত রাতে কি হয়েছিল। ও আর সংবিন কোথায় লুকিয়েছিল সেটা শুধু কিয়াংজুনি দেখেছিল। ও সন্দেহ করতে থাকে কিয়াংজুনি হয়তো মাফিয়া। ওদিকে ইউনসর মনে হচ্ছিল রুমে কেউ আছে। ও এখানে কাউকে দেখে ভয়ে পড়ে যায়। আবারও চেক করে কাউকে দেখতে পায় না। তবে এখানে একটি চাবি পায়। তখনই ওর ফোনে মেসেজ আসে, গেমের হোস্টকে খোঁজো। এখানে কিয়াংজুন এক আলমারি খুলে সেখান থেকে একটি পলিথিন বের করে কোথাও যেতে থাকে। জিনহা এসে আলমারিটা খুলে দেখে এখানে একটি কুড়াল রাখা যেটাতে রক্ত লেগে আছে। ইউনসো ওদের বলে আমি এখানে এই চাবিটা পেয়েছি, মেসেজ এসেছিল গেমের হোস্টকে খোঁজো। তবে এই মেসেজটা ওর কাছে এসেই গায়েব হয়ে গেছে আর কারো কাছেই এই মেসেজটা আসেনি। ইউনসো বলে চলো আমরা সবাই মিলে গেমের হোস্টকে খুঁজি। জাংউন বলে প্রমাণ ছাড়া কেউ আমার কথায় বিশ্বাস করবে না, তাই আমাদের আগে প্রমাণ খুঁজতে হবে। অন্যদিকে জিনহা কুড়াল নিয়ে কিয়াংজুনের পিছু করছিল, যেটা ইউজুন দেখে ফেলে। জিনহা কিয়াংজুনের কাছে গিয়ে বলে তুমি সংবিনকে মেরেছ তাই না? কিয়াংজুন বলে আমি কিচ্ছু করিনি, কেউ আমাকে ফাঁসাচ্ছে। জিনহা বলে তোমাকে কে ফাঁসাবে, তুমি তো আমাকে ফাঁসিয়েছ। আর ওদের দুজনের মাঝে মারামারি শুরু হয়ে যায়। বাহির থেকে ইউজুন এসব কিছু দেখে ফেলে। তখনই ওর হাত থেকে কোকের ক্যান পড়ে যায়, যার ফলে ওরা দুজন ইউজুনকে দেখে ফেলে। ইউজুন এখান থেকে পালাবার চেষ্টা করে। কিয়াংজুন ওকে ধাক্কা দিলে ইউজুন এক ইটের উপর পড়ে বাজেভাবে মাথায় আঘাত পেয়ে যায়। কিয়াংজুন বলে ও যদি সবাইকে আমাদের কথা বলে দেয় আমরা দুজনই মরব। ইউজুন ওদের থেকে সাহায্য চায়, তবে ওরা দুজনই খুবই বাজেভাবে ওকে মেরে এখান থেকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইউজুন আসলে ডাক্তার ছিল। ও নিজের হিলিং পাওয়ার ব্যবহার করে কারো জীবন বাঁচাতে পারবে। তবে শর্ত ছিল ৪৮ ঘন্টার মাঝে ও একজনকেই বাঁচাতে পারবে, যেদিন সবাই পালাবার চেষ্টা করেছিল। ফলে দুজন ছেলে মারা গিয়েছিল। ওই দিন ইউজুন ভয়ে হিলিং পাওয়ার নিজের উপরই ব্যবহার করেছিল। এরপর রাতে যখন সোমি জিসুকে মেরে দিয়েছিল, পরদিন ও জিসুকে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু ওর পাওয়ার ব্যবহার করার এখনো ৪৮ ঘন্টা হয়নি, যার ফলে ও নিজের গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারেনি। এরপর জুনহি যখন ইউনসোকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছিল ও মাফিয়া, এটা দেখে ইউজুনের খুবই খারাপ লাগে। তাই ইউজুন ওই দিন জুনহিকে বাঁচিয়েছিল। বর্তমানে ওর অবস্থা এতটা খারাপ ছিল ও নিজেকেই বাঁচাতে পারে না। এর মাঝে ঘোষণা হয় ইউজুন মারা গিয়েছে আর ইউজুন ডাক্তার ছিল, যেটা শুনে সবাই অবাক। অনেকে ভেবে নেয় হয়তো ও পাথরে পড়ে মারা গিয়েছে। ইউনসো আশেপাশে দেখে বলে কেউ ওকে খুন করেছে, ওর শরীরে স্ট্রাগলের চিহ্ন আছে, ও নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। ইউনসো এখানে প্রমাণ খুঁজতে থাকে আর এখানে ওই ইটটা পেয়ে যায়, যেটা দিয়ে কিয়াংজুন আর জিনহা ইউজুনকে মেরেছিল। কিয়াংজুন সবার উপর চিল্লিয়ে বলে দাও কে পুলিশ, পুলিশ এখনো কেন কিছু করছে না। ইউনসো বলে দরকার নেই, আমি জেনে গেছি কে ইউজুনকে মেরেছে। এরপর ও সবাইকে জুতোর সোল্ড দেখায়, যেটা ও ক্রাইম সিন থেকে পেয়েছে। এরকম সোল্ড বাস্কেটবল খেলার জুতোতেই থাকে, যেটা শুনে সবাই কিয়াংজুন আর জিনহার দিকে তাকায়। জিনহার জুতোর সাথে ওই অংশটা মিলে যায়, এমনকি ওর হাতেও ইউজুনের কামড়ানোর দাগ ছিল। জিনহা বলে আমি কিছুই করিনি, কিয়াংজুন ইউজুনকে মেরেছে।
কিয়াংজুন রেগে যায়। ওরা তোমার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে। ওরা সেখানে একটি ইটও পেয়েছে। জাংমন বলে সেখান থেকে ইট পেয়েছি। ওটা তো আমরা কাউকে বলিনি। আমি আর ইউনসই সেটা জানতাম। তুমি কিভাবে জানলে? ইউনসো বলে জিনহা ছাড়াও সেখানে আরেকজন লোকের পায়ের চিহ্ন ছিল। এখন সবাই বুঝে যায় ওরা দুজন মিলেই ইউজুনকে মেরেছে। এরপর ওদের দুজনকেই রুমে বন্দি করে দেয়া হয় আর ওদের থেকে ফোনগুলো নিয়ে যাওয়া হয়। সবাই বসে বসে ভাবছিল ওরা কাকে ভোট দিবে। অনেকেরই মনে হচ্ছিল জিনহা মাফিয়া হবে। ভোট দেওয়ার পর সবাই নিজেদের জায়গায় লুকিয়ে পড়ে। জুনহি জিনহার ফোনটা দিতে চায়। জিনহা দেখে সবাই ওকেই ভোট দিয়েছে। ও কাঁদতে থাকে, আমি মরতে চাই না, আমি সিভিলিয়ান। জুনহি বলে ইউজুনও বাঁচতে চেয়েছিল, কিন্তু তোমরা দুজন মিলে ওকে মেরে দিয়েছ। ওরা তিনজন আসে কিয়াংজুনকে ফোন দিতে। দাবমকে বলে ক্যান্টিনের চাবিটা কোথায় আছে বলো, আর না হয় তোমাকে ফোন দিব না। কিয়াংজুন রেগে ওকে মারতে থাকে। দাবম বলে আমাকে মেরে দিলে তুমি কখনো তোমার ফোন পাবে না। ভোট না দিলে কি হবে সেটা তো জানোই। তাই কিয়াংজুন ঠেকায় পড়ে ওদেরকে চাবিটা দিয়ে দেয়। দাবম ওকে ওই রুমে নিয়ে যায় যেখানে ওর ফোন রাখা ছিল। কিয়াংজুন যখনই ফোন আনতে যায় দাবম দরজাটা আটকে দেয়। কিয়াংজুন অনেক রেগে যায়। যেহেতু জিনহা সবচেয়ে বেশি ভোট পেয়েছে ও মারা যায়। ঘোষণা হয় জিনহা সিভিলিয়ান ছিল। এটা শুনে কিয়াংজুন অবাক হয়। ও ভেবেছিল জিনহা হয়তো মাফিয়া। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিয়াংজুন যখন সকালে ঘুম থেকে উঠেছিল ও ক্যান্টিন থেকে বের হয়ে দেখে কেউ সংবিনের জ্যাকেট আর কুড়াল এখানে রেখে দিয়েছে, যেন সবাই কিয়াংজুনকেই সন্দেহ করে। এই কারণে কিয়াংজুন সেগুলো লুকিয়েছিল। ও ভেবেছিল জিনহাই হয়তো ওকে ফাঁসিয়েছে। এর মানে যেই মাফিয়া সে কিয়াংজুন আর জিনহা দুজনকেই ফাঁসাতে চেয়েছিল। তখনই এখানে দাবম চলে আসে। দাবম বলে তুমি সব সময় আমাকে বুলি করতে, আমাকে লুজার বলতে। এখন লুজারের কাছে বুলি হয়ে কেমন লাগছে? এসব বলে ও হাসতে থাকে। 12টা বাজার আর মাত্র 1 মিনিট বাকি আছে। কিয়াংজুন রেগে ওর গলা চেপে ধরে। তবে মিউজিক বাজার সাথে সাথেই কিয়াংজুন ঘুমিয়ে পড়ে। কিন্তু দাবম ঘুমায় না। এর মানে দাবম একজন মাফিয়া। দাবম ওকে মারার জন্য রেডি হচ্ছিল। তখনই কিয়াংজুন দাঁড়িয়ে ওর কাছে আসতে থাকে। 1 সেকেন্ডের জন্য দাবমের অবস্থাই খারাপ হয়ে যায়। তবে একটু পর কিয়াংজুন আবারও ঘুমিয়ে পড়ে আর দাবম খুবই বাজেভাবে ওকে মেরে দেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দাবমি সংবিনকে মেরেছিল আর সুমি সংবিনের জামা আর কুড়াল নিয়ে ক্যান্টিনের বাইরে রেখে দিয়েছিল, যেন সবাই ওদের দুজনকেই সন্দেহ করে। পরদিন সবাই যখন ঘুম থেকে উঠে ঘোষণা হয় গতরাতে মাফিয়া কিয়াংজুনকে মেরে দিয়েছে আর কিয়াংজুন সিভিলিয়ান ছিল। এখানে ওরা তিনজন ওই চাবিটা দিয়ে গেমের হোস্টকে খোঁজার চেষ্টা করছিল। ওরা ওই রুমে পৌঁছায় যেখানে গতরাতে কিয়াংজুনকে রাখা হয়েছিল। জুনহি এখানে কিয়াংজুনের ফোনটা পায়। ইউনসো এক আলমারিতে একটি বক্স পায় আর চাবি দিয়ে সেটা খুলে যায়। ও এখানে ওদের ক্লাসের একটা গ্রুপ ছবি পায়। এখানে সবার চেহারা দেখা যাচ্ছিল। ইউনসো বুঝতে পারে এটা আর ওই ছবিটা একই। হঠাৎ এখানে সব লাইটগুলো জ্বলতে নিভতে শুরু হয় আর সবার ফোনে মেসেজ আসে। এই গেমের হোস্ট হচ্ছে সেউন। সেউনের নাম দেখে সবাই ভয় পেয়ে যায়। আসলে সেউন ওদের ক্লাসেরই ছিল। কোনো এক কারণে সেউন আত্মহত্যা করেছে। বর্তমানে সবাই এটা নিয়ে চিন্তায় পড়ে যায়। ও তো মারা গিয়েছে, তাহলে এখন এসব কিভাবে করছে? নাহি সুমিকে বাহিরে ডেকে বলে সেউন আমাদের জন্যই মরেছে। ওই দিন ওই ঘটনা না হলে সেউন মরতো না।
আমাদের উচিত সবাইকে এটা জানিয়ে দেয়া, সেউনের কাছে মাফ চাওয়া। এতে হয়তো ও আমাদের মাফ করে দিবে। সোমি বলে, তুমি কোন ঘটনার কথা বলছো? ওটা শুধু মজা ছিল। আর তুমি এই কথা কাউকে বলবে না, আর না হয় ওরা আমাদেরই ভোট দিবে। সোমি গিয়ে দাবমকে বলে, মনে হচ্ছে নাহি সমস্যা করবে, নাহি ওই ঘটনার কথা বলছে যেটা সেউনের সাথে হয়েছিল। দাবম বলে, তুমি এসব কিছু আমাকে কেন বলছো? আর তুমি সেউনকেই এতটা বুলি কেন করেছো? সোমি বলে, তুমি তো ওকে থ্রেট দিয়েছিলে। দাবম বলে, এটা তুমি ছাড়া আর কেউ জানে না। ও হেসে বলে, আর যারা এই ব্যাপারে জানতো তারা তো সবাই মারা গিয়েছে। ওর কথা শুনে সুমি পুরো বোকা হয়ে যায়। এরপর সবাই একসাথে হয়। জুনহি দাবমকে বলে, গত রাতে তুমি স্টোরেজ রুমে কেন গিয়েছিলে? সেখানে আমরা কিয়াংজুনের ফোনটা পেয়েছি। দাবম বলে, আমি একা যাইনি, সুমি আর মিনাও আমার সাথে ছিল। একজন সুমি আর মিনাকে বলে, তোমরাই তো স্কুলে সেউনকে অনেক বুলি করতে, তোমরাই মাফিয়া না তো? সুমি বলে, নাহি সেউনের ভিডিওটা পুরো স্কুলে ছড়িয়েছিল। এটা বলেই ও আর মিনা নাহিকে ভোট দিয়ে দেয়, মানে সুমি নাহিকে ফাঁসিয়ে দিল। নাহি বলতে থাকে, আমি কিচ্ছু করিনি, তোমরাই তো ওই ভিডিও বানিয়েছিলে, আমাকে কেন ফাঁসাচ্ছ? কেউই ওর কথায় বিশ্বাস করছিল না। নাহি সুমিকে বলে, চলো তাহলে চেক করে নেই কে সত্য বলছে। এটা বলে ও সবাইকে দেখিয়ে দেয় সুমি একজন মাফিয়া, কারণ নাহি হলো পুলিশ। ও যে কারো পেশা দেখতে পারে, কে সিভিলিয়ান বা কে মাফিয়া। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জুনহি যখন ইউনসকে বাঁচাতে বলেছিল ও মাফিয়া। নাহি তো জানে জুনহি একজন সিভিলিয়ান, তাইও জুনহিকে বাঁচাতে দেয়ালে লিখেছিল জুনহি একজন সিভিলিয়ান। বর্তমানে সবাই সুমির উপর ভড়কে যায়, তুমি সবাইকে মেরেছ। সুমি বলে, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, আমি শুধু বাঁচতে চেয়েছি। আমি সেউনের সাথেও কিচ্ছু করিনি। এটা শুনে সবাই একে একে সুমিকেই ভোট দিতে থাকে। দাবম ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সুমি সবাইকে বলে দিতে যাচ্ছিল দাবম একজন মাফিয়া, তবে ও কিছু বলতে পারে না। ওর মুখ থেকে রক্ত বের হতে থাকে। ঘোষণা হয়, মাফিয়া সিভিলিয়ানদের সামনে অন্য মাফিয়ার নাম বলতে পারবে না। ভোট শেষে সবাই লুকাতে চলে যায়। এখানের স্ট্যাচুটা দেখতে সেউনের মতো ছিল। এটা দেখে ওর সেউনের কথা মনে পড়তে থাকে, আর এখানেই মারা যায়। সবাই ঘুমানোর পর দাবম কারো সাথে কথা বলছিল, আমাদের আগে পুলিশকেই মারতে হবে। এর মানে দাবম ছাড়াও আরেকজন মাফিয়া আছে, কিন্তু কে? সকালবেলা সবাই যখন ঘুম থেকে উঠে ঘোষণা হয় গত রাতে মাফিয়া পুলিশকে মেরে দিয়েছে, মানে নাহিকে। জুনহি সবাইকে বলে, নাহি আমাকে বলেছিল ও মারা গেলে খুনিকে খুঁজতে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গত রাতে জুনহি নাহিকে কোথায় লুকিয়ে দিয়েছিল, তবে এরপরও বেচারি মারা গেল। বর্তমানে জাঙ্গুন আর ইউনসো মিলে জায়গাটা দেখতে থাকে। জাঙ্গুন ওই জায়গাটা চেক করে যেখানে জুনহি নাহিকে লুকিয়ে দিয়েছিল। জাঙ্গুন বলে, এখানে রক্ত লেগে আছে। নাহির গায়ে কোনো আঘাত ছিল না, এর মানে যে নাহিকে মেরেছে তার গায়ে আঘাত লেগেছে। ইউনসো এসব কিছু জুনহিকে বলে। ইউনসো বলে, মাফিয়া সবসময় আমাদের বোকা বানানোর চেষ্টা করছে, এবার আমরাও মাফিয়াকে বোকা বানাবো। জুনহি জিজ্ঞেস করে, কিভাবে? ইউনসো বলে, আমরা সবাইকে বলবো নাহি কাল যেখানে লুকিয়েছিল সেখানে ও একটি ক্যামেরা লাগিয়েছিল, যেখানে সবকিছু রেকর্ড হয়ে গেছে। তবে ক্যামেরাতে চার্জ নেই, তাই আমরা সেটা চার্জ দিতে যাচ্ছি। এটা জানার পর সেই মাফিয়া নিশ্চয়ই ক্যামেরাটা নষ্ট করতে আসবে। জুনহি সবাইকে এই মেসেজ করে দেয়। এটা দেখে তো দাবম অনেক ভয় পেয়ে যায়, আর সাথে সাথে ইউনের কাছে এসে জিজ্ঞেস করে, ক্যামেরা কোথায়? ইউনসো বলে, ওখানে। এটা বলে ও রুম থেকে চলে যায়। দাবম ক্যামেরা চেক করে কিছুই খুঁজে পায় না,
তখনই জুনহি আর ইউনসো এসে বলে, তোমার কি মনে হয়েছে আমরা তোমাকে ধরতে পারবো না? ওদিকে ওরা তিনজন দেখে ইয়নহুর গায়ে আঘাত, যেটা দেখে ওরা সবাইকে ডেকে আনে। জাঙ্গন বলে যে নাহিকে মেরেছে সে আঘাত পেয়েছে, এর মানে ইয়নহুই মাফিয়া। ও বলতে থাকে, আমি কিচ্ছু করিনি, আমি মাফিয়া না। সবাই ওকেই সন্দেহ করছিল। এসব দেখে দাবম হাসতে থাকে, যেটা জুনহি দেখে ফেলে। ও তো অনেক রেগে যায়। ইউনসো বলে, আমি সবাইকে বলেছিলাম অপেক্ষা করতে, তুমি কেন ক্যামেরা চেক করতে গিয়েছো? দাবম বলে, আমি দেখতে গিয়েছিলাম চার্জ হয়েছে কিনা। ইউনসো বলে, তুমি ভিডিও ডিলিট করতে গিয়েছিলে, যেভাবে সিসিটিভি ফুটেজ ডিলিট করেছিলে। জুনহি আর ইউনসো দুজনই দাবমকে ভোট দেয়। জাঙ্গন ইয়নহুকে বলে, তুমি তোমার আঘাতের ব্যাপারটা আমাদের কাছে কেন লুকিয়েছো? এর মানে তুমি মাফিয়া। এটা বলে ও ইয়নহুকে ভোট দিয়ে দেয়। একে একে অনেকেই ইয়নহুকে ভোট দিতে থাকে, এমনকি ওর বন্ধু চ্যাং ওকে ভোট দেয়। ইয়নহু কেঁদে বলে, সবারটা মানতে পারলাম, কিন্তু তুমি তো আমার বন্ধু ছিলে, তুমিও আমাকে সন্দেহ করলে। এসব বলে ও কাঁদতে কাঁদতে চলে যায়। এগুলো দেখে দাবম হাসছিল। ও সবার উপর নজর রাখতে থাকে, কে কোথায় গিয়ে লুকাচ্ছে। জুনহি দাবমের পিছু যায়, আর সেখানে ও সকল জিনিসপত্র পেয়ে যায় যেগুলো দিয়ে দাবম বাকিদের মেরেছে। জুনহি বলে, তুমি ওদের কেন মারলে? দাবম নাটক করতে থাকে, আমি সিভিলিয়ান, আমি কিচ্ছু করিনি। জুনহি রেগে ওই সিলিন্ডার নিয়ে ওকে মারতে আসে, তবে ও পারে না। জুনহি বলে, তুমি কিভাবে বাকিদের মেরেছ? তোমার আর কিয়াংজনের মাঝে কোনো তফাৎই নেই। এটা শুনে দাবম রেগে যায়। ও নিজের শরীরের আঘাতগুলো দেখিয়ে বলে, কিয়াংজনের কারণে আমি অনেকবার নিজেকে মারার চেষ্টা করেছি। ওরা যখন আমাকে অত্যাচার করত, তুমি তো আমার জন্য কিছুই করনি। তুমি তো কিয়াংজনের চেয়েও বেশি খারাপ। এসব শুনে জুনহির খুবই খারাপ লাগে। ও তো কিয়াংজনকে থামাবার চেষ্টা করেছিল। এখানে ইউনসো জাঙ্গনকে বলে, নাহি কোথায় লুকিয়েছে এটা শুধু জুনহি জানতো। তুমি কিভাবে এটা জানলে? তুমি কি ইয়নহুকে আঘাত করেছিলে? এখানে আমরা জানতে পারি জাঙ্গন একজন মাফিয়া। জাঙ্গন আর দাবম মিলেই নাহিকে খুঁজেছিল, এমনকি সিসিটিভি ফুটেজও জাঙ্গন ডিলিট করেছিল। যেদিন কিয়ংজুন আর জিনহা মিলে ইউজুনকে মেরেছিল, জাঙ্গন সেটা দেখেছিল, তবে ও ইউজুনের সাহায্য করেনি। ইউনসো বলে, তুমি কি সবাইকে মেরেছ? জাঙ্গন কিছুই বলে না। ও অনেক কাঁদতে থাকে। এর মাঝে ঘোষণা হয় ইয়নহু বেশি ভোট পেয়েছে, আর ও একজন সিভিলিয়ান ছিল। এটা শুনে চ্যাং কাঁদতে থাকে ওর বন্ধুকে সন্দেহ করার জন্য। ইয়নহু এখানের সব খাবার খেতে থাকে, আর খেতে খেতেই ওর গলায় খাবার আটকে ও মারা যায়। এর মাঝে মিউজিক বাজলে সবাই ঘুমিয়ে পড়ে। দাবম জুনহিকে মারতেই যাচ্ছিল, তখনই ঘোষণা হয় মাফিয়া অন্য মাফিয়াদের মতামত জানার পরই কাউকে মারতে পারবে। ও জাঙ্গনের কাছে গিয়ে বলে, চলো আমরা সবাইকে মেরে দেই। জাঙ্গন বলে, ঠিক আছে, আমি ইউনসো আর জুনহিকে মারবো, তুমি বাকিদের মারো। দাবম বলে, এই পর্যন্ত তুমি একজনকেও মারোনি। ইউনসো তো তোমার বন্ধু, তুমি ওকে মারতে পারবে তো? জাঙ্গন বলে, মারতে তো হবেই। এরপর ওরা দুজন মিলে ইউনসোকে ফ্রিজে রেখে দেয়, যেন ও এখানেই মারা যায়। দাবম লুকিয়ে ইউনসোর ফোনটা নিজের কাছে রেখে দেয়। এখান থেকে বের হয়ে ও চ্যাং আর মিনাকে মেরে দেয়। জাঙ্গন যায় জুনহিকে মারতে। এরপর জাঙ্গন দাবমকে মেসেজ করে, আমি ইউনসো আর জুনহিকে মেরে দিয়েছি। দাবম সবার ফোনগুলো চেক করছিল, যে মারা যায় তার ফোন তো বন্ধ হয়ে যায়। দাবম দেখে ইউনসোর ফোন এখনো কাজ করছে। ও বুঝে যায় জাঙ্গন ওকে মিথ্যে বলেছে, তাই ও রেগে সেখানে যায়। ইউনসো যদি মারাই যায়, ওর ফোন এখনো কেন কাজ করছে? জাঙ্গন কিছুই বলে না।
আমরা দেখি জাঙ্গন ইউনসকে কোথাও লুকিয়ে দিয়েছে। দাবম রেগে ওকে মারার চেষ্টা করে, তবে ও জাঙ্গনকে মারতে পারে না। ঘোষণা হয় এক মাফিয়া আরেক মাফিয়াকে মারতে পারবে না। এই সুযোগে জাঙ্গন দাবমের মুখে পেপার স্প্রে মেরে দেয় ও ইউনসর ফোনটা নিয়ে এখান থেকে বের হয়ে যায় আর ফ্রিজের দরজাটা বন্ধ করে দেয়। এখানে 30 মিনিটের বেশি থাকলেই দাবম মারা যাবে। ভেতরে দাবম শীতে কাঁপছিল ও এখানে কিয়ংজুনকে হ্যালুসিনেট করতে থাকে আর অনেক ভয় পেতে থাকে। পরদিন সকালে মিউজিক বাজলে ইউনস আর জুনহি দুজনই ঘুম থেকে ওঠে, মানে জাঙ্গন ওদের কাউকেই মারেনি। ঘোষণা করা হয় গত রাতে মাফিয়া স্যান আর মিনাকে মেরে দিয়েছে। ওরা দুজনই সিভিলিয়ান ছিল। ইউনস জাঙ্গনের কাছে এসে বলে, সবাইকে মেরে দিয়েছ, তাহলে আমাকে কেন বাঁচিয়ে রাখলে? এসব কিছু জুনহিও শুনতে পায়। ও বুঝতে পারে জাঙ্গন মাফিয়া। জাঙ্গন এখানে এসে দেখে ফ্রিজের দরজাটা ভাঙা, মানে দাবম দরজা ভেঙে বের হয়ে পড়েছে। জাঙ্গন ওদেরকে মেসেজ করে বলে, দাবমের থেকে দূরে থেকো, ও তোমাদের দেখলেই মেরে দিবে। জুনহি দাবমকে খুঁজতে যায় আর ইউনসকে বলে দরজা বন্ধ করে রাখতে। ইউনস ওর ব্যাগ খুলে এখানে জাঙ্গনের দেয়া গিফটটা দেখতে পায়, যেটা জাঙ্গন ওর জন্মদিনের জন্য দিয়েছিল। বক্সের ভেতর একটা ইউএসবি ছিল। ও ইউএসবিটা ল্যাপটপে লাগিয়ে দেখে এটার ভেতরেই পুরো গেমের প্রোগ্রামটা। গেমের ব্যাপারে সকল তথ্য এই ইউএসবিতে ছিল। এসব দেখে ইউনস অবাক। ইউনসর মনে পড়ে ও জাঙ্গনের জন্মদিনে ওর মতোই সেম ব্রেসলেট গিফট করেছিল। ইয়ানসুর মনে পড়ে ওর বেস্ট ফ্রেন্ড আসলে সেউন ছিল। ও সেউনকে গিফট করেছিল। জাঙ্গন তো ওদের ক্লাসের ছবিতেও নেই। আরেকটি কাহিনী দেখানো হয়। সেউন একবার গেম ডেভেলপমেন্ট কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। সেখানে সেউন এই গেমটা বানিয়েছিল, যেখানে জাঙ্গন গেমের একটা ক্যারেক্টার ছিল। ওদিকে ওদের কাছে দাবমের মেসেজ আসে, ইউনসকে বাঁচাতে চাইলে ছাদে আসো। ওরা দুজন জলদি ছাদে যায়। ওরা দেখে দাবম ইউনসকে আটকে রেখেছে। ইউনস সুযোগ পেয়ে ওর হাতে কামড়ে দেয় আর জুনহি গিয়ে ওকে মারতে থাকে। তবে দাবম পাথর দিয়ে ওর মাথাতে আঘাত করে আর জাঙ্গনকে চাকু মারতেই যাচ্ছিল। তবে সামনে ইউনস চলে আসে, ফলে ও আহত হয়ে যায়। জুনহি উঠে দাবমের উপর হামলা করে, ফলে দাবম এখানেই মারা যায়। জাঙ্গন ওর উপর চিল্লাতে থাকে, আমি সবকিছু সামলে নিতাম, তুমি মাঝখানে কেন আসলে? ইউনস বলে, আমি জানি তুমি কে। আমি তোমাকে অনেক মিস করেছি সেউন, তবে দয়া করে এখন এটা বন্ধ করো। জাঙ্গন বলে, চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে বের করব। ও ওর বেস্ট ফ্রেন্ড ইউনসকে বাঁচানোর জন্য নিজে আত্মহত্যা করে নেয়। এর সাথে ঘোষণা হয় মাফিয়া গেম এখানেই শেষ হলো আর এই গেমে সিভিলিয়ানরা জিতেছে। পরের সিনে ইয়নসু খুশি আসে। ওরা সবাই বড় এক হলে ছিল। ইউনস দেখে ওদের ক্লাসের সবার মাথাতেই ডিভাইস লাগানো। ও জুনহিকে জাগানোর চেষ্টা করে। তখনই এক লোক এসে বলে, থামো, আর না হয় ও কোমাতে চলে যাবে। ইউনস দেখে ওদের সাথে এতদিন যা যা হয়েছে সবকিছু এখানে দেখা যাচ্ছে। ও এখানে সেউনের বাবা মাকে দেখে অবাক। ইউনস বলে, এসব কি হচ্ছে? সেউনের মা বলে, গেম কেমন ছিল? মৃত্যুর যন্ত্রণা কেমন লেগেছে তোমাদের? আসলে ওনারা ওদের উপর মাইন্ড গেম সেট করেছে। আসল দুনিয়ায় ওরা সবাই ঠিকই বেঁচে আছে, তবে গেমের মাঝে মৃত্যুর যে যন্ত্রণা ছিল সেটা ওরা ঠিকই অনুভব করেছে। আসল দুনিয়ায় অল্প কিছু সময়, তবে গেমের দুনিয়ায় ওরা অনেক দিন ধরে আটকে আছে। 12 বারেরও বেশি ওরা এই গেম খেলেছে।
যতবার নতুন করে গেম শুরু হয় ওদের আগের স্মৃতিগুলো মুছে দেয়া হয়, যেন ওরা নতুন করে আবারও কষ্ট পায়। ওনারা গেমটা এমনভাবে বানিয়েছে যেন সবসময় জাঙ্গনি জিতে। তবে এই প্রথম ইউনসো আর জুনহি গেমে জিতলো। উনি বলে, তুমি জাঙ্গনের সাথে কি এমন করেছো যে ও তোমাকে সাহায্য করলো? আমি তোমাকে এজন্যই ঘুম থেকে উঠিয়েছি। তুমি আমাকে বলো, তুমি জাঙ্গনের সাথে কি করেছো, যেন আমি গেমের সমস্যাগুলো ঠিক করতে পারি। ইউনসো বলে, আমরা কি করেছি? উনি বলে, তোমরা সবাই ওই নোংরা রিউমারকে বিশ্বাস করে আমার মেয়েকে কতটা জ্বালিয়েছো, ফলে আমার মেয়েটা মারাই গেল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দাবম সেউনকে পছন্দ করত। ও এআই ইউজ করে সেউনের বাজে এক ভিডিও বানিয়েছিল। মানে কাউকে পছন্দ করলে কি বাজে ভিডিও বানাতে হয়? ও যখন সেই ভিডিওটা দেখছিল, এটা আবার কিয়াংজুন দেখে ফেলে। এরপর কিয়াংজুন ওকে জোর করতে থাকে ভিডিওটা ভাইরাল করার জন্য। ফলে দাবম ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেয়, যেটা দেখে সবাই সেউনের মজা নিতে থাকে। বেচারি এসব দেখে পুরো ভেঙে পড়ে। জুনহি আর ইউনসো এসবের কিছুই জানতো না। ইউনসো ওকে এভাবে দেখে আটকানোর চেষ্টা করে, তবেও চলে যায়। সোমির গ্যাং মিলেও ওকে অনেক বুলি করত। সেউন দেখে পুরো সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। ও এসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলে। জুনহি ওকে আটকানোর চেষ্টা করে, তবে পারে না। উনি বলে, তোমরা কেউই তোমাদের দোষ স্বীকার করোনি, তাই আমরা এসব কিছু তৈরি করেছি তোমাদের শাস্তি দেওয়ার জন্য। এর মাঝে ওর শরীরটা খারাপ হতে থাকে। সেউনের বাবা আবারও ওকে চেয়ারে বসাতে চায়। ইউনসো বলে, আমিও সেউনকে অনেক মিস করি, জানি ও অনেক কষ্ট পেয়েছে। আমি ওকে সরি বলতে চাই, কারণ আমি এসবের কিছুই জানতাম না। আপনারা আমাকে শাস্তি দিন, তবে দয়া করে বাকিদের বাড়ি যেতে দিন। সেউনের বাবা বলে, জাঙ্গন গেমের সেটিংগুলো পরিবর্তন করে দিয়েছে, যেন ইউনসোর সব মনে পড়ে। আত্মহত্যা কোনো অপশন ছিল না। জাঙ্গন গেমের মাঝে আমাদের সেউনের মতো আচরণ করেছে। আমরা যে প্রতিশোধ নিতে চাচ্ছি, হয়তো সেউন সেটা চায় না। সেউনের মা এটা মানে না। গেমের সমস্যা হয়েছে, আমি সেটা ঠিক করে দিব। সেউনের বাবা বলে, ওরা ওদের জীবন ঝুঁকিতে ফেলেছে ওদের বন্ধুদের জীবন বাঁচানোর জন্য। সবাই হয়তো খারাপ না। সেউনের সাথে যা হয়েছে এর জন্য কেউ কেউ হয়তো ওর জন্য কষ্ট পেয়েছে, অনেক হয়েছে। তাই এবার আমাদের উচিত ওদের যেতে দেয়া। তবে সেউনের মা মানছিলই না। পরের দিনে ইয়নসু হুঁশে আসে। ওরা বাসে ছিল, তবে ওর পাশে জাঙ্গন ছিল না। ও জুনহিকে দেখে খুশি হয়। অবশেষে ওরা বাড়ি ফিরছে। কিন্তু একটু পরই ওর কাছে রাস্তাটা চেনা মনে হয়। আর একদম শুরুর মতো সবাই খেলছিল। ও পেছনে ঘুরে দেখে জাঙ্গন বসে আছে। জাঙ্গন তো গেমের ক্যারেক্টার, বাস্তবে ওর কোনো অস্তিত্বই নেই। এটা দেখে ইউনসো বুঝতে পারে ওরা বাড়ি ফিরছে না, গেম আবারও শুরু হয়েছে। তফাৎ শুধু একটাই, বাকি সবাই গেমের ব্যাপারে সব ভুলে গেছে। শুধু ইউনসোরই সব মনে আছে। ওরা আবারও সেই মরণ খেলা খেলতে চলেছে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ব্যক্তিগতভাবে ড্রামার এন্ডিং আমার কাছে ভালো লাগেনি। মানলাম সবাই